বন্ধু শুনছেন 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর। আপনার সঙ্গে, আপনার কথায়। কৃষি সংক্রান্ত নানান কথা, প্রশ্ন আপনার, উত্তর দেব আমরা। কৃষিক্ষেত্রের নানান খুঁটিনাটি তথ্য নিয়েই শুরু হচ্ছে আমাদের অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। কৃষি প্রধান দেশ ভারতবর্ষ, তাই কৃষিক্ষেত্রে উন্নতির কথা মাথায় রেখে কৃষক বন্ধুর পাশে দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। সূচনা হলো কৃষকদের জন্য বিশেষ যোজনা পিএম প্রণাম। জৈবিক সারের ব্যবহার থেকে কৃষকদের বিশেষ প্যাকেজ প্রদান, সবই এই যোজনার অন্তর্গত। পিএম প্রণাম, প্রধানমন্ত্রী কর্তৃক কৃষক বন্ধুর জন্য বিশেষ যোজনা। পিএম প্রণাম, এই প্রকল্পের সম্পর্কেই বিস্তারিত জেনে নেব এবার। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অর্থাৎ CCEA 28 জুন 2023 তারিখে অনুষ্ঠিত একটি বৈঠকে পিএম প্রণাম প্রকল্পটি অনুমোদন করেছে। পিএম প্রণাম শব্দটি আমাদের মাতৃভূমির পুনরুদ্ধার, সচেতনতা সৃষ্টি, লালন পালন ও উন্নতির জন্য একটি পিএম প্রোগ্রামকে বোঝায়। আমাদের নিজের মায়ের মতো মাতৃভূমি অর্থাৎ মাদার আর্থের যত্ন নেওয়া এবং তাকে সুস্থ রাখার প্রতি এটি একটি অনন্য পদক্ষেপ। এভাবেই মাতৃভূমি এর বিনিময়ে আমাদের অনেক কিছুই ফিরিয়ে দেবেন। গ্রাম পর্যায় থেকে শুরু করে আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এটি সম্ভব। পিএম প্রণামের প্রাথমিক লক্ষ্য হল একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করা, আর সেই সমস্যা হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার। অধিক উৎপাদনের আকাঙ্ক্ষায় অতিমাত্রায় সার ও কীটনাশকের ব্যবহার হচ্ছে, যার ফলে এই মাটির ক্ষতি হচ্ছে এবং উৎপাদন ক্ষমতা কমে যাচ্ছে। মাটির পুষ্টি নিরাপত্তার জন্য কৃষিতে জৈব এবং প্রাকৃতিক সার একীভূত করে মাটির পরীক্ষাভিত্তিক সারের সুষম ব্যবহার পদ্ধতি করা প্রয়োজন। এছাড়াও জৈব এবং প্রাকৃতিক কৃষি পদ্ধতি, সম্পদ সংরক্ষণের কৌশল যেমন সমন্বিত চাষ পদ্ধতি, ক্ষুদ্র সেচ, মালচিং, নো-টিলাজ, ফসলের ঘূর্ণনের মতো পদ্ধতিও কৃষিক্ষেত্রে গ্রহণ করা উচিত। এই পদ্ধতি মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ হ্রাস করবে এবং দীর্ঘমেয়াদী কৃষি উৎপাদনশীলতা বাড়াবে। কৃষিক্ষেত্রে সুষম সারের ব্যবহার মাটি সহ আমাদের পরিবেশের স্বাস্থ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারসাম্য বজায় রেখে সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদের জন্য প্রয়োজনীয় পুষ্টির উপাদান সঠিক পরিমাণে এবং অনুপাতে সঠিক সময়ে এবং সঠিক পদ্ধতিতে ব্যবহার করা। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যে তাদের এলাকার ফসলের প্রয়োজন অনুসারে এই ডোজগুলি নির্ধারণ করেছে। সুপারিশকৃত ডোজ অনুযায়ী সার ব্যবহার করলে ফসলের ফলন ও গুণগত মান বৃদ্ধি পাবে। সুস্পষ্ট মাটিতে জন্মানো ফল, শাকসবজি এবং শস্য প্রায়শই প্রয়োজনীয় পুষ্টিগুণে সমৃদ্ধ এবং স্বাদ ভালো হয়। ভালো ফসলের জন্য এবং গুণমান আমাদের কৃষকদের জন্য উচ্চ লাভের দিকে পরিচালিত করে। এটা শুধু আরও বেশি পরিমাণ ফসল ফলানোর জন্য নয়, বরং ফসলের মানকেও উন্নত করার জন্য একটি বড় পদক্ষেপ। এটি একটি জয়ের কৌশল যা আমাদের কৃষকদের, আমাদের পরিবেশ এবং শেষ পর্যন্ত আমাদের সকলকে উপকৃত করে। সঠিক জ্ঞানের সঙ্গে পুষ্টির ব্যবহার করলে আমরা যে শুধু ফলনই বাড়াতে পারব তা নয়, বরং আমাদের জমি ভবিষ্যৎ প্রজন্মের জন্য যাতে উর্বর থাকে তাও নিশ্চিত করতে পারব। সুতরাং আসুন একটি উজ্জ্বল এবং আরও টেকসই কৃষি ভবিষ্যতের জন্য সুষম সার ব্যবহারের প্রচার এবং অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা, বিকশিত ভারত সংকল্প যাত্রা। আসুন এই প্রকল্পের বিষয়ে এবার জেনে নেওয়া যাক। এই প্রকল্পের মূল উপাদানগুলির মধ্যে একটি হল পিএম প্রণাম প্রকল্প এবং কৃষিতে VBSY এর একটি আকর্ষণীয় বিষয় এই যে এর মাধ্যমে বিভিন্ন ফসল এবং গাছপালাগুলিতে এবং জলে দ্রবণশীল সার স্প্রে করার পদ্ধতি প্রদর্শনের জন্য ব্যাপক পরিমাণ ব্যবহার করা। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে বিভিন্ন জেলায় হাজার হাজার প্রদর্শিত হয়েছে। এই ব্যবহারিক পন্থা কার্যকরভাবে আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধার কথা বলেছে। নাগরিকদের মধ্যে টেকসই কৃষির অনুশীলন সম্পর্কে আরও তথ্য প্রচার করাই এই প্রকল্পের উদ্দেশ্য।
উল্লেখ্য, এই প্রোগ্রামটি একটি অপ্রতিরোধ্য সাড়া পেয়েছে এবং লক্ষ লক্ষ দর্শক ড্রোন প্রদর্শনীর সাক্ষী দেখেছে। কৃষকরা বিশেষ করে প্রচলিত ইউরিয়ার তুলনায় ন্যানো ইউরিয়ার উপকারিতা বুঝে ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই ইভেন্টগুলির সময় আলোচনার আর কথোপকথনের মাধ্যমে করা অনুশীলনগুলি যথেষ্ট কার্যকরী হয়েছে, যা কৃষকদের মধ্যে ক্রমবর্ধমান সচেতনতা এবং আগ্রহ প্রদর্শন করেছে। প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্রগুলি VBSY প্রোগ্রামগুলিকে সমর্থন করার জন্য সক্রিয় ভূমিকা পালন করেছে, যার ফলে এই উদ্যোগের সহযোগিতামূলক প্রকৃতির উপর জোরও দেওয়া হয়েছে। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির জন্য একটি টেকসই এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি রূপান্তরমূলক পদক্ষেপ। যাত্রার অগ্রগতির সঙ্গে সঙ্গে এটি দেশের কৃষির ল্যান্ডস্কেপকে নতুন রূপ দেওয়ার, উদ্ভাবনকে উৎসাহিত করার এবং সবার জন্য একটি সবুজ আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয়। পদ্ধতির প্রচারের মাধ্যমে এটি শুধুমাত্র সচেতনতাই তৈরি করছে না, বরং কৃষকদের আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য উদ্ভাবন গ্রহণ করতে অনুপ্রাণিত করছে। আমরা যেমন এই কৃষি বিপ্লবকে উৎসাহিত হতে দেখি, এটা স্পষ্ট যে বিকশিত ভারত সংকল্প যাত্রা একটি উন্নত এবং টেকসই ভারতের জন্য বীজ বপন করছে এবং এগিয়ে নিয়ে যাচ্ছে। এরই অঙ্গ হিসেবে আমাদের এবারের অনুষ্ঠান বেতারের মাধ্যমে কৃষি বন্ধুর জন্য সচেতনতামূলক অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। শুনতে থাকুন বেতার বিদ্যাসাগর FM 90.8। স্বাস্থ্যকর মাটি, স্বাস্থ্য ভারত। প্রিয় কৃষক ভাই ও বোনেরা, ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের পক্ষ থেকে আমরা আপনাদের সকলকে উষ্ণ অভ্যর্থনা এবং শুভেচ্ছা জানাই। বন্ধুরা, ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেড পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার পানাগড়ে অবস্থিত একটি ইউরিয়া উৎপাদনকারী সংস্থা। ম্যাট্রিক্স প্ল্যান্টটি পশ্চিমবঙ্গের প্রথম এবং একমাত্র ইউরিয়া কারখানা। আপনারা সবাই জেনে খুশি হবেন যে মাটি পরীক্ষার জন্য কোম্পানি কর্তৃক একটি ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগার স্থাপন করা হয়েছে, যা সমগ্র বাংলায় তার পরিষেবা প্রদান করে। এর পাশাপাশি কৃষকদের চাহিদা অনুযায়ী সংস্থার দ্বারা অন্যান্য নতুন পণ্য উপলব্ধ করা হয়, যার মাধ্যমে আপনারা সকলেই আপনাদের চাষে আরও বেশি ফলন এবং মুনাফা পেতে পারেন। আজকের ম্যাটিক্স কৃষি পাঠশালাতে শুনবেন PM প্রণাম, রিসেন্ট ডেভেলপমেন্ট। নমস্কার। তো আজকের এই যে আলোচনাটা কিন্তু এখনকার খুব সময় উপযোগী আলোচনা, এবং এই PM প্রণাম প্রকল্প সম্পর্কে আপনারা ওয়াকিবহাল ইতিমধ্যে হয়ে গেছেন যে এই প্রকল্পটা কি বা কেন বা কি করে কি হচ্ছে বা কি করতে হবে, সেই জিনিস নিয়েও আমরাও আলোচনা করছি, আপনারাও শুনেছেন। তো আজকে মূলত যে বিষয়টা নিয়ে বলবো যে এই PM প্রণাম প্রকল্পটা এক্সিকিউট করতে গিয়ে যে বা এক্সিকিউশন তো অলরেডি হয়েছে 23 থেকে 25-26 সাল পর্যন্ত, 3 বছর ধরে হয়েছে, এবং তাতে তার অনেক কিছু ভালো ইম্প্যাক্ট বা ভালো ফলাফলও পাওয়া গেছে। এবং তার ফলে যে এই PM প্রণাম এই প্রকল্পটাকে আগামী দিনে আরও মানে কি বলা যায় যে তার যে ইম্প্যাক্টটাকে বা গুড ইম্প্যাক্টটাকে ধরে রাখার জন্য বা এটাকে কন্টিনিউ বা লং টার্ম সাস্টেন করার জন্য কিছু রিসেন্ট ডেভেলপমেন্ট হয়েছে, কিছু সাম্প্রতিক কিছু বেশ নতুন কিছু জিনিস কিছু হয়েছে। তো সেটা নিয়ে আজকে মূলত এগুলো আলোচনা করব আপনাদের সামনে। তো প্রথমে আমি সেবারে একটা এপিসোডে বলতে গিয়েছিলাম যে আমাদের ভারতবর্ষে যেটা পায়োনিয়ার একটা যে ভারতীয় কৃষি অনুসন্ধান সংস্থা, যেটার নাম হচ্ছে ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট ICAR, এবং তারা এই প্রকল্পটাকে নিয়ে মানে কী বলছে PM প্রণাম প্রকল্পের মধ্যে তারা অন্তর্ভুক্ত, এবং তারা কৃষি সংক্রান্ত যাবতীয় গবেষণা বা যাবতীয় তার দিক নির্ণয় আমরা করে থাকি, এবং যেগুলো আমাদের সারা ভারতবর্ষের কৃষি কল্যাণ বা কৃষির উন্নতির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকা কিন্তু বজায় রাখে। এবং সেক্ষেত্রে তাদের যে একটা দীর্ঘ সময়ের যে তাদের যে গবেষণা, সেই গবেষণাতে যেটা বলছেন যে কৃষির ক্ষেত্রে বা ফসলের ক্ষেত্রে যেটা বলছেন যে আমাদের যে জৈব সার
বা ফার্ম ইয়ার্ড ম্যানিওর বা যেটাকে যেগুলোর মাধ্যমে আমরা আমরা ফসলের আমরা সার্বিক আমরা পুষ্টি দেই আমরা, তাহলে সেগুলোর ক্ষেত্রে মানে রাসায়নিক বাদ দিয়ে, আমি রাসায়নিকের বাদ দিয়ে বলছি, কেননা আমাদের প্রকল্পের তো মূল উদ্দেশ্যটা ছিল রাসায়নিক সারের এটা কমানো, ইউজ কমানো, ব্যবহার কমানো বা কনজামশানটা কমানো। তাহলে সেক্ষেত্রে যে অন্যান্য যে অল্টারনেটিভ বা বিকল্প যে সোর্স ছিল, সেখানে আমরা ফার্ম ইয়ার্ড ম্যানিওর হোক বা ব্যালেন্স ফার্টিলাইজার বা ব্যালেন্স নিউট্রিয়েন্ট ওদেরকে করা, এবং এতে একটা তারা দেখেছি যে ব্যালেন্স নিউট্রিয়েন্টস বা ব্যালেন্স ফার্টিলাইজার আজকালকার আমরা প্রায়শ বলে থাকি যে আপনি ব্যালেন্স ফার্টিলাইজার ব্যবহার করুন। অর্থাৎ কোনো একটা ফসল যখন চাষ করতে যাচ্ছেন, আপনার খেয়াল থাকবে যে শুধুমাত্র রাসায়নিক সার দিয়ে নয়, সেখানে জৈব সার থাকবে, জীবাণু সার থাকবে, সেখানে অন্যান্য সার থাকবে, কেঁচো সারও দিতে পারি। অর্থাৎ সুতরাং জৈব সারের সঙ্গে রাসায়নিক সারের একটা কম্বিনেশন করে দেওয়া, সেখানে জৈব সার বেশি থাকবে, রাসায়নিক সার কম থাকবে। তাহলে এই কম্বিনেশন আকারে দিয়ে আমরা যদি দেখি, তাতে দেখতে পাবো যে আমরা ফলনের ক্ষেত্রে আমরা প্রায় 30 থেকে আমরা 50% কিন্তু ফলন আমরা কিন্তু বাড়াতে পারি। ব্যালেন্স ফার্টিলাইজার মানে ব্যবহার করা ব্যালেন্স ফার্টিলাইজার, হ্যাঁ, সেখানে অর্থাৎ অনেকখানি কিন্তু আমরা কিন্তু সহজে আমরা প্রোডাকশান বা প্রোডাক্টিভিটি বাড়াতে পারি, শুধুমাত্র জৈব সার দিয়ে নয়, শুধুমাত্র রাসায়নিক সার দিয়ে নয়, কম্বাইনিং করা অর্থাৎ জৈব সারের সঙ্গে রাসায়নিক সারের কম্বাইন করে যদি দিই, তাতে আমরা কিন্তু অনেকাংশে, যেটা বললাম যে 30 থেকে 50% আমরা ফসল যেমন বাড়াতে পারি, তার সাথে সাথে আমরা আরও কি বাড়াতে পারি, আপনার তো প্রোডাকশন ভালো, তার সাথে সাথে আপনি মাটির যে স্বাস্থ্য, যেটাকে সয়েল হেলথ বলা হয়, সয়েল হেলথ, এবং সেটা যেমন ইমপ্রুভ করে, তার সাথে সাথে মাটির মধ্যে কি না, সয়েল হেলথ যখন বাড়াচ্ছে মানে কি, সয়েল হেলথের কিছু ইন্ডিকেটর আছে, যে জিনিসগুলো বাড়লেই আপনার সয়েলের মাটির স্বাস্থ্যটা ভালো হয়। কি না, যখনই আপনি রাসায়নিক সারের কমের সাথে আপনি জৈব সারটাকে বেশি দিয়ে যখন করছেন, তখন আপনার জমির মাটির মধ্যে কি পরিবর্তন লক্ষ্য পাচ্ছেন, আপনি দেখতেন যে আপনার মাটির মধ্যে অর্গানিক কার্বন যেটা খুব দরকার হয়, সেই অর্গানিক কার্বনের পরিমাণ বেড়ে যাচ্ছে। আমরা যদি দেখি আমাদের জমিতে অর্গানিক কার্বন কত থাকা দরকার, আমাদের প্রায় অর্গানিক কার্বন, হ্যাঁ, যে মানে কি বলা যায়, যে পরিমাণ থাকা দরকার, যে তার থেকে কিন্তু অনেকাংশ কিন্তু কমে গেছে। আমরা এই মুহূর্তে যদি দেখি যে 0.5-এর কিন্তু নিচে নেমে গেছে, যেখানে থাকার দরকার যে 0.75 যেখানে এরকম থাকার কথা, সেখানে কিন্তু আমাদের কিন্তু অনেক কিন্তু নিচে কিন্তু নেমে গেছে। সুতরাং যদি অর্গানিক কার্বন পরিমাণ মাটির মধ্যে যদি কমে যায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু জমির মাটির কি বলা যায়, যে স্বাস্থ্য বা জমির মাটির কিন্তু চরিত্র কিন্তু ভালো কিন্তু থাকে না। সেটা ধীরে ধীরে কি হয়, মাটিটা শক্ত হয়ে যায়, মাটির মধ্যে যে জল ধারণ ক্ষমতা সেটা যেমন কমে যায়, মাটির মধ্যে নিউট্রিয়েন্টস বা উদ্ভিদ খাদ্য ধারণ করার ক্ষমতা কমে যায়। তাছাড়া মাটির মধ্যে যে বিভিন্ন ধরনের যে উপকারী যে জীবাণু যারা বসবাস করে, যারা আপনার প্রাকৃতিকভাবে হোক বা রাসায়নিকভাবে হোক, যে সার আপনি দিচ্ছেন, সেই সারের যে খাবারগুলো আছে, গাছের যে খাবারগুলো আছে, সেই খাবারগুলোকে তো তারাই রান্না করে গাছকে খাওয়ায়। তো সুতরাং তাদের সংখ্যা কিন্তু কমে যায়, কেননা এই জীবাণুগুলো, যেগুলো মাইক্রোস্কোপিক জীবাণু, মানে খালি চোখে আমরা দেখতে পাই না, তাহলে সেই জীবাণুগুলো মাটির মধ্যে কিন্তু বসবাস করে। তো তারা যে মাটির মধ্যে বসবাস করে, তাহলে এই জীবাণুগুলো, তাদের সংখ্যা যত বেশি বাড়বে, তত বেশি কিন্তু আমাদের জন্য কিন্তু মঙ্গল, বা আমাদের মাটির ক্ষেত্রে কিন্তু সেটা অত্যন্ত ভালো। কিন্তু তারা বাড়বে কি করে, তারা খাবার পাবে কি করে? তো তারা খাবার পায় এই জৈব থেকে। সুতরাং আপনি যদি মাটিতে যত পরিমাণ আপনি জৈব সার বা জৈব পদার্থ যত দিতে পারবেন, তাতে অর্গানিক কার্বন যেমন বাড়বে, তার সাথে সাথে আপনার মাটির মধ্যে উপকারী যে জীবাণু আছে, সেই জীবাণুর সংখ্যা, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, সেই উপকারী জীবাণুদের সংখ্যা বাড়বে। তাহলে ন্যাচারালি যখন উপকারী জীবাণুদের সংখ্যা বাড়বে, তখন তারা কি করবে, মাটির মধ্যে প্রাকৃতিকভাবে যে খাবার আছে, সেই খাবারকে গাছের গ্রহণযোগ্য অবস্থা আনবে। তাছাড়া মাটিতে যদি আপনি রাসায়নিক সারও দেন, কম্বাইনিং অর্গানিক ফার্টিলাইজার, সেটাও কিন্তু গাছের কিন্তু চাহিদা মতো কিন্তু তারা কিন্তু দিতে পারবে। তাতে কিন্তু সার্বিক একটা পুষ্টি যখন বিধান হবে, এবং সেই সাথে সাথে আপনার মাটির কিন্তু চারিত্রিক বৈশিষ্ট্য কিন্তু পরিবর্তন হবে, মাটি অনেক ফার্টাইল এবং অনেক কিন্তু উর্বর হবে। এবং এই স্টাডিটা কিন্তু মানে কি বলা যায়, একটা দীর্ঘ সময়কার একটা গবেষণা, সেটা কিন্তু আমাদের ভারতীয় কৃষি অনুসন্ধান সংস্থার, তাদের কিন্তু এই গবেষণাতে কিন্তু উঠে এসেছে। সুতরাং এটা গুরুত্বপূর্ণ। এবং এক্ষেত্রে বলে রাখি, আমাদের যে ওভারঅল যে এনপিকে যেটা রেশিও, আমি আগেও একবার বলেছিলাম যে এনপিকে, নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, যেটা গাছের ক্ষেত্রে সবচেয়ে বেশি লাগে, তো এই এনপিকে রেশিওটা কত, এই রেশিওটা বর্তমানে কিন্তু অনেকটা কিন্তু উন্নত হয়েছে।
মানে আমাদের ভালো, তার মানে এনপিকে রেশিওটা কিন্তু অনেকটা কমেছে। কীরকম? আমাদের যখন বর্তমান রেশিও হচ্ছে 9.3:3:5.1, 3.5:1 হচ্ছে 9:3, 9.3:3.5:1, অনেকটা এটা কমেছে। এটা আমাদের ফিনান্সিয়াল ইয়ার 2025-এ কিন্তু এটা আমাদের গবেষণাতে কিন্তু উঠে এসেছে। এবং যেটা আগে ছিল কত? আগে আপনার অবাক হয়ে যাবেন, 11.8:4.6:1, তার মানে কতটা এনপিকে ব্যবহার হতো ভাবুন। সেই তুলনায় এটা কমে কিন্তু এতটা হয়েছে, তার মানে অনেকখানি কিন্তু কমেছে। হ্যাঁ, এবং সেটা ব্যবহার হচ্ছে যেটা 11 যেটা বললাম, ওটা হয়েছিল 2023-এ, এবং 2025 সালের মধ্যে, কারণ স্কিমটা 2023 থেকে 2025-26 অবধি ছিল। তাতে দেখুন তাহলে কতটা রাসায়নিক সার কমানোর ফলে আমাদের এনপিকের কনজাম্পশান বা এনপিকের যে রেশিওটা সেটা কিন্তু কতটা কমে গেছে। যেক্ষেত্রে আমাদের আইডিয়াল কতটা আমি বলেছিলাম, যেটা 4:2:1, সুতরাং তার ধারে কাছের দিকে আমরা যেতে পারি। যখনই এরকম যাব তখন আমরা ভাববো যে আমাদের ফসলের ক্ষেত্রে ব্যালেন্স আমরা ফার্টিলাইজার আমরা ব্যবহার করতে পারছি। তার মানে আমাদের ফসলের প্রোডাকশন বা প্রোডাক্টিভিটির দিক দিয়ে বা খাদ্য সুরক্ষার দিক দিয়ে আর কোনো কিন্তু সমস্যা কিছু থাকবে না। তো আমরা টুয়ার্ডস ওই দিকে যাচ্ছি, এবং তার জন্য হচ্ছে এই লং টার্ম বা এই যে একটা দীর্ঘ একটা সময়ের আমাদের কি দরকার, তার প্ল্যানিং প্রপার দরকার। এবং আমি বিভিন্ন সময় বলেছি যে আমরা কিন্তু সেই সন্ধিক্ষণে কিন্তু একটা দাঁড়িয়ে আছি, সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। এবং এটা সত্যি কথা বলতে কি, এটা একবার প্রমাণিত যে আমাদের মানে কী বলা যায়, যে আমরা ব্যালেন্স নিউট্রিশনের দিকে ধীরে ধীরে যাচ্ছি, এবং যেটা সম্ভব হয়েছে আমাদের কৃষকের হাত ধরে, আমাদের কৃষির ক্ষেত্রে যুক্ত আমাদের কৃষক বন্ধুদের হাত ধরে। কেননা তাদেরকেই বোঝানো হয়েছে, তাদেরকে অ্যাওয়ারনেস করে দেওয়া হয়েছে, এবং তারাই পরীক্ষিত সত্য যে তারাই তাদের মাটিতে এটা করে দেখিয়েছে। তার ফলে কিন্তু ধীরে ধীরে আমরা ওই দিকে কিন্তু যাচ্ছি, এবং যেটা রিফ্লেক্ট করছে আগামী দিনে যে আমাদের এগ্রিকালচার যেমন মানে এটা দেখাচ্ছে যে এটা আমাদেরকে প্রতিফলিত করছে যে আগামী দিনে এগ্রিকালচার একটা সুন্দর একটা সুস্থায়ী কৃষির দিকে যাচ্ছে, এবং সাথে সাথে এটাও রিফ্লেকশন দিচ্ছে যে আমরা ব্যালেন্স ফার্টিলাইজার ইউজের দিকে কিন্তু ধীরে ধীরে যাচ্ছি। এই যে সংখ্যাটা যেটা বললাম, এটা কিন্তু আমাদের কাছে প্রমাণ করছে, এবং এটা আমাদের কৃষকের বন্ধুদের দ্বারাই কিন্তু সম্ভব কিন্তু হয়েছে। তো এটা একটা খুব ভালো দিক। এবং এর সাথে সাথে আপনারা যদি দেখেন যে আমাদের এই যে অল্টারনেট যেটা ফার্টিলাইজারগুলো, যে অল্টারনেট ফার্টিলাইজার ব্যবহারের ক্ষেত্রে যেটা এত করে আমাদের বলা হয়েছে, আমরা যদি দেখি যে মার্চ 2026-এ গভর্নমেন্ট দেখলো যে এই যে পিএম প্রণাম স্কিমের মাধ্যমে তারা একটা সার্ভে করে দেখলো কি না, এখানে যে ফিনান্সিয়াল যে ইনসেনটিভটা যেটা বিভিন্ন রাজ্যকে যেটা দেওয়া হয়, যে ফিনান্সিয়াল ইনসেনটিভটা যেটা দেওয়া হয় বিভিন্ন স্টেট বা ইউনিয়ন টেরিটরিকে দেওয়া আছে, সেটা কিন্তু অনেকখানি কিন্তু আমাদের কিন্তু কমে গেছে। কেননা ফার্টিলাইজারের কনজাম্পশন আমরা কমিয়ে দিয়েছি, ডিএপি হোক বা এনপিকে 10-26 হোক বা মিউরেট অফ যেটা পটাশ সারের হোক। তাহলে এই জিনিসগুলো কী হয়েছে, অল্টারনেটিভ ফার্টিলাইজার যখনই ব্যবহার করছি তখন আমাদের এই সারের ব্যবহারগুলো কমে যাচ্ছে। তো সুতরাং ইনসেনটিভ কিন্তু আর খুব বেশি কিন্তু লাগছে না, মানে যে সাবসিডি বা ভর্তুকিটা, যেহেতু আমরা রাসায়নিক সারের ব্যবহার কিন্তু অনেকখানি কমিয়ে ফেলছি। এবং এই ইনসেনটিভটা যেটা আমরা বাঁচাচ্ছি সেটা কিন্তু আমাদের রাজ্য বা স্টেট বা ইউনিয়ন টেরিটরিজ তাদেরকে কি দেওয়া হয়েছে না, এই সেভিংটা করাটা, এইটা কিন্তু তাদেরকে অন্যান্য অল্টারনেটিভ ফার্টিলাইজার ইউজ করার ক্ষেত্রে কিন্তু তাদেরকে স্টেটকে ইনসেনটিভ আকারে দেওয়া হচ্ছে। যেটা সারের ইনসেনটিভটা যেটা আপনারা বাঁচাচ্ছেন, সেটা কিন্তু স্টেটকে অন্যান্য ডেভেলপমেন্টের কাজে কিন্তু দেওয়া হচ্ছে। এটা কিন্তু একটা দারুণ ব্যাপার। এবং আপনারা জানেন যে আমাদের এই কনজাম্পশানটা যদি আপনাদেরকে একটা বলি, যে 2023-24 সালে আমাদের যে পরিমাণে আমাদের যে কনজাম্পশান হলো, মানে এই যে একটা যদি হিসাব যদি দেখি, সেটা প্রায় যে 1.51 মিলিয়ন টন। আপনি চিন্তা করুন, 14টা স্টেট মিলে 14টা ফার্টিলাইজার কনজাম্পশান, আপনি ভাবুন এটা যদি কম্পেয়ার করা হয়, এভারেজ যদি আমরা কম্পেয়ার করি, এখন কিন্তু আমরা কিন্তু অনেকখানি কিন্তু সেটা কিন্তু কমিয়ে ফেলেছি এই ফার্টিলাইজার কনজাম্পশানটা। 14টা রাজ্যের কথা আমি বললাম যে 1.51 মিলিয়ন টনস 2023-24 সালে, ঠিক আছে। এবং লাস্ট 3 ইয়ারের সঙ্গে যদি এভারেজ যদি দেখি, আমরা এই এভারেজে চলে এসেছি, মানে আগে যা হতো তার থেকে অনেক কমে গেছে অনেকটা। সুতরাং এটা কিন্তু দারুণ একটা কিন্তু ভালো একটা রিসেন্ট ডেভেলপমেন্ট বা যেটা গবেষণা করে এটা কিন্তু এসছে। তো সুতরাং এটা কিন্তু আমাদের কৃষকদের মাধ্যমে কিন্তু এটা কিন্তু সম্ভব হয়েছে এটা। এবং এটা আমরা সম্ভব হয়েছে এর ফলে কি, আমরা প্রচুর পরিমাণে আমাদের যেটা বললাম যে রেভিনিউ কিন্তু আমরা কিন্তু সেভ বা আমাদের ইনকামটা কিন্তু আমরা সেভ করতে পারছি। গভর্নমেন্ট কিন্তু পরে সেটাকে গ্র্যান্ড আকারে বা সেটাকে বিভিন্ন রাজ্যের গ্র্যান্ড আকারে কিন্তু সেটাকে কিন্তু পাঠানো হচ্ছে, এবং কৃষির ক্ষেত্রে কি সেটাকে কিন্তু লাগানো হচ্ছে। এবং এইভাবে আমরা যদি আমরা রিসেন্ট আরও কিছু হয়েছে, আপনারা যদি দেখেন যে আমরা জুন 2023-এর পুরনো কিছু একটা খবর বলছি, সেখানে মিনিস্টার অফ কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার
তখন যিনি মিনিস্টার ছিলেন, আমি নাম বলি, আপনাদের মনে আছে কিনা জানি না, এটা জুন মাসে 2023-এর 30শে জুন, তখন মিনিস্টার ছিলেন আমাদের কেমিক্যালস মানে ফার্টিলাইজারের এবং কেমিক্যালস এবং ফার্টিলাইজার মিনিস্টার ছিলেন ডক্টর মনসুখ মান্ডাভিয়া। উনি ছিলেন, উনি একটা অ্যানাউন্স করেছিলেন সেই সময়, হ্যাঁ, যে উনি অ্যালোকেট করেছিলেন প্রায় 1451.84 কোটি টাকা, জানেন, যেটা ইউএস ডলারে যেটা 173 মিলিয়ন, মানে ভাবুন একটা বিরাট পরিমাণ টাকা কিন্তু, ঠিক আছে। এবং যেটা তিনি অ্যালট করেছিলেন ওই সময়, যে অর্গানিক ফার্টিলাইজার তৈরি করার জন্য এই টাকাটা কিন্তু অ্যালট করেছিলেন। আপনি চিন্তা করুন তো, এত কোটি টাকা তখন কিন্তু উনি প্রমোট করেছিলেন যে না, তখনই কিন্তু 2023 সাল থেকে যখন আমাদের পিএম প্রণাম শুরু হলো, তার আগে থেকে তখনই কিন্তু উনি কিন্তু করেছিলেন যে না, যে আমাদেরকে রাসায়নিক সারের নির্ভরতা কমাতে হবে, চলো আমরা প্রমোট করি, চলো আমরা এই টাকাটাকে আমরা বাজেটে ধরি, যেটার ফলে আমরা কি জৈব বা অর্গানিক চাষের উপর আমরা প্রমোট করি, যার ফলে আমরা রাসায়নিক সারের কমাতে পারবো। এবং যেটার নাম ছিল, হ্যাঁ, এবং যেটা ফার্টিলাইজার এবং যেটা কি গোবর্ধন প্ল্যান্ট বলে একটা ছিল, যে গোবর্ধন প্ল্যান্ট, যেখানে কি অর্গানিক ফার্টিলাইজার বা এইসব ধরনের বানানো হবে, যার উদ্দেশ্য ছিল গোবর্ধন প্ল্যান্ট। এবং যেটা একটা উল্লেখ ছিল, যেটা লক্ষ্য ছিল কি, যে আমরা ফার্মেন্টেড অর্গানিক ম্যানিওর বানানো, ফার্মেন্টেড ফার্মেন্টেড অর্গানিক ম্যানিওরস, মানে ফার্মেন্টেড অর্গানিক ম্যানিওর বিভিন্ন যে জীবের যে যেন ফসলের অবশিষ্টাংশ বা সবজি বা ফলের অবশিষ্টাংশ বা নষ্ট হয়ে যাওয়াকে, সেগুলোকে রেখে ফার্মেন্টেড করা হয়, হ্যাঁ, ফার্মেন্ট মানে জীবাণু দ্বারা সেটাকে গেঁজিয়ে দেওয়া হয়, যেমন ফার্মেন্টিং করা হয়। আপনারা জানেন যে পান্তা ভাত রাখলে আমরা জানি যে ভাতে যদি জল দিয়ে সারা রাত রাখি, গ্রীষ্মকালের দিকে বেশিরভাগ দেখবেন যে উপরে দেখবেন ফেনার মতো হয়ে যাচ্ছে, সকালবেলা যখন আপনি দেখবেন, তারপরে ওটা ফার্মেন্টেড হয়ে যাচ্ছে। ঠিক এরকম ধরনের ফার্মেন্টেড অর্গানিক ম্যানিওর তৈরি করা হয়েছিল, যার উদ্দেশ্য ছিল ওই অ্যালোকেশনটা যেটা করেছিল। আর কি লিকুইড ফর্ম মানে এটাও লিকুইড ফার্মেন্টেড অর্গানিক ম্যানিওর, লিকুইড তরল সার ইত্যাদি ব্যবহার করা, কেননা রাসায়নিক সারের বদলে এইগুলো দেওয়া, যাতে গাছের পুষ্টি দেওয়া যায়। এবং ফসফেট রিচ অর্গানিক ম্যানিওর, প্রম বলা হয়, ফসফেট রিচ অর্গানিক ম্যানিওর, মানে যেসব জৈব সারের মধ্যে প্রচুর পরিমাণে ফসফরাস থাকবে, যার জন্য আলাদা করে ফসফেটিক সার আপনাকে দিতে হবে না। কারণ ফসফেটিক সব সারের তো সাবসিডি, একবার আমি বলেছিলাম একটা যে কত করে সাবসিডি পার কেজিতে সরকার দেয়, তাহলে সেই জায়গাগুলো করা। এবং বায়োগ্যাস প্ল্যান্ট, আপনারা জানেন যে অনেকের আগে দেখবেন যাদের বাড়িতে গরু আছে, বায়োগ্যাস প্ল্যান্ট করা হতো, সেখান থেকে বায়োগ্যাস তৈরি রান্নার কাজে যেমন লাগাতে হতো, এবং বায়োগ্যাস করার পর যে অবশিষ্টাংশ যেটা পড়ে থেকে যায়, সেটাকে কী করে একটা জৈব সার হিসাবে, রাসায়নিক সারের বিকল্প হিসাবে, সেটা কিন্তু দারুণ কিন্তু জমির ক্ষেত্রে একটা কাজ দেয়। সুতরাং বায়োগ্যাস প্ল্যান্ট থেকে এগুলো করা, এবং এগুলো ছিল গোবর্ধন যে প্ল্যান্ট, তার ইনিশিয়েটিভ, তার জন্য কিন্তু এত কোটি টাকা 2023 সালে কিন্তু সার এবং রাসায়নিক মন্ত্রকের যিনি মন্ত্রী ছিলেন, মাননীয় মন্ত্রী, তিনি কিন্তু ঘোষণা করেছিলেন। তাহলে এগুলো ছাড়াও আরও কি আছে না, বিভিন্ন রকম গবেষণাতে দেখা যাচ্ছে পোস্ট হারভেস্ট রেসিডিউ ম্যানেজমেন্ট। তাহলে এগুলো তো তৈরি হচ্ছে প্ল্যান্টে, সবই ঠিক আছে। পোস্ট হারভেস্ট রেসিডিউ ম্যানেজমেন্ট কি, আপনারা জানেন যে এই যে আমন ধান এখন লাগাচ্ছেন, আপনারা আমন ধান কাটার পর কী করেন, এখন তো হারভেস্টারে সব কেটে নিচ্ছে, অত্যাধুনিক কৃষি যন্ত্রপাতি বেরিয়েছে। তাহলে গাছের যে অবশিষ্টাংশ ধান গাছে থেকে যাচ্ছে, সেগুলোকে আপনারা পুড়িয়ে দেন। তাহলে এটা পরিবেশের ক্ষেত্রে অত্যন্ত খারাপ, একটা ক্ষতিকারক দিক। বাতাস যেমন দূষণ হচ্ছে, মাটিও দূষণ হচ্ছে, মাটি শক্ত হয়ে যাচ্ছে, মাটির মধ্যে যে অর্গানিক কার্বন আছে সেটা নষ্ট হয়ে যাচ্ছে, এবং মাটির মধ্যে যে উপকারী জীবাণু হচ্ছে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে এখন সেই জায়গাটাতে থেকে বাঁচার জন্য পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্ট কি, আপনারা জানেন মালচার থেকে শুরু করে স্ট্র বেলার বেরিয়ে গেছে, যার মাধ্যমে ওটাকে আমরা ব্যবহার করতে পারি, অথবা ওটাকে নিয়ে ওই রেসিডিউটাকে ম্যানেজমেন্ট করে এই স্টাবল বার্নিং যেটাকে বলা, যে ওই খড়ে আগুন লাগিয়ে দেওয়া, ওটাকে না করে ওটা কি না, ওটা আমরা সুন্দর করে ওটার মাধ্যমে একটা জৈব সারের সোর্স হিসাবে আমরা ফার্মারের ইনকাম বাড়াতে পারি। তাহলে ওটাকে যদি আমরা মালচারের মাধ্যমে ছোটো ছোটো করে ট্রাক্টরের পিছনে মালচার লাগিয়ে যদি কুচি করে কেটে মাটির মধ্যে যদি মিশিয়ে দিই, তাহলে একদিকে যেমন মাটির জলধারণ ক্ষমতা বাড়বে, এবং মাটির মধ্যে জৈব পদার্থের পরিমাণ বাড়বে। কারণ আমরা জানি যে ফসল কেটে নেওয়ার পর ওই ফসলের যে অবশিষ্টাংশ থাকে, ওর মধ্যেও গাছের প্রচুর নিউট্রিয়েন্টস থাকে, গাছের খাবার। কেন একটা গাছের শরীরের মধ্যে প্রচুর গাছের কিন্তু খাবার থাকে। আপনি ধানটা কেটে নিলেন, আপনি ফসলটা কেটে নিলেন, তার যে গোড়া বা যা শরীর থেকে যায়, তার মধ্যেও কিন্তু গাছের প্রচুর খাবার থাকে। তাহলে ওই গাছটাকে, অবশিষ্টাংশটাকে আমরা স্টাবল বার্নিং না করে, আমরা আগুন না লাগিয়ে, ওটাকে যদি মাটির মধ্যে যদি কোনোভাবে যদি মিশিয়ে দেওয়া যায়, আজকাল জানেন যে আপনার শুধু মালচারের মাধ্যমে মিশিয়ে দেওয়া নয়, বা রোটাভেটের মাধ্যমে কাটিয়ে ছোট করে দেওয়া নয়, আজকাল বিভিন্ন
বায়োডিকম্পোজার বেরিয়েছে। বায়োডিকম্পোজার অর্থাৎ ওই যে গাছের যে অবশিষ্টাংশ তাতে যদি আপনি বায়োডিকম্পোজার যদি স্প্রে করে দেওয়া যান, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বেরিয়েছে যেগুলোকে যদি জলে ক্যাপসুল আকারে সেগুলো যদি জলে গুলিয়ে আপনি যদি স্প্রে করে দেন, সেগুলো কয়েকদিনের মধ্যে পচে মাটির মধ্যে মিশে যায়। তার মানে আপনাকে আর আগুন লাগাতে হচ্ছে না, পরিবেশ দূষণ করতে হচ্ছে না। তাহলে আমার ফার্মারের ইনকাম বাড়ছে। কী ইনকাম বাড়ছে? না ওই গাছের মধ্যে, ওই অবশিষ্টাংশের মধ্যে যে গাছের যে খাবারগুলো আছে সেটা মাটির মধ্যে আবার চলে এলো, রিস্টোর হয়ে গেল, এবং মাটির মধ্যে আসার ফলে ওটা কী হলো, মাটির মধ্যে জৈব কার্বনের পরিমাণ বাড়লো, আপনার মাটির স্বাস্থ্য ভালো হলো, এবং মাটির মধ্যে গাছের খাবার বাড়ার জন্য পরবর্তী যে আপনি ফসল যে চাষ করতে গেছেন তার জন্য আর বেশি করে অন্যান্য আর বাইরে থেকে আর বেশি কোনো খাবার আর দিতে হবে না। তার মানে এখানে আমার কৃষকের কিন্তু ইনকাম কিন্তু অনেকখানি বাড়লো। এটাকে বলা হয় যে পোস্ট হারভেস্ট রেসিডিউ ম্যানেজমেন্ট বলা হয়। এর জন্য বিভিন্ন যেমন মেশিনারি বেরিয়েছে, বিভিন্ন রকম পদ্ধতি বেরিয়েছে, এতে আমার কৃষকদের ইনকাম সোর্স বাড়বে তার ফার্ম লেভেলে, এবং বিভিন্ন ধরনের এটা কিন্তু করা যায়। এবং কি আজকাল আপনারা জানেন যে সালফার কোটেড বিভিন্ন রকম সার বেরিয়ে গেছে, আপনারা জানেন। ইউরিয়াতে নিম কোটেড ইউরিয়া আছে, অর্থাৎ কোটেড থাকার জন্য বা সালফার কোট করে দেওয়ার জন্য কি হয়েছে না এই সারগুলো সরাসরি আগে যেমন জমিতে ধীরে ধীরে গুলিয়ে নষ্ট হয়ে যেত, তাহলে কোটেড থাকার জন্য কী হয়, ধীরে ধীরে জলের মধ্যে দ্রবীভূত হবে এবং গাছ তার প্রয়োজন মতো সারটাকে নিতে পারবে। তার ফলে সারের যে নষ্ট হয়ে যাওয়াটা, সেই নষ্ট হয়ে যাওয়াটা কী হয়, ওয়েস্টটা কিন্তু কমে যায়। তেমনি সালফার কোটেড ইউরিয়া আছে, আপনারা জানেন সালফার কোটেড ইউরিয়া যেটাকে ইউরিয়া গোল্ড বলে, আপনারা দেখবেন বস্তার গায়ে লেখা আছে সালফার কোটেড ইউরিয়া বলে। তাহলে এটা কিন্তু কী হচ্ছে না, এই সালফার কোটেড ইউরিয়া বা কোটেড ইউরিয়া যেগুলো নিম কোটেড ইউরিয়া, এগুলো কিন্তু অত্যন্ত কিন্তু সয়েলের মধ্যে কিন্তু দিলে তাতে কি হয় না, আমাদের ইনপুট কস্টটা যে আছে, অর্থাৎ চাষের ক্ষেত্রে যে ইনপুট কস্টটা সেটা কিন্তু অনেকখানি কিন্তু আমাদের ইনপুট কস্ট যেমন কমায়, তার সাথে সাথে আমাদের প্রোডাকশন এবং প্রোডাক্টিভিটি, উৎপাদন এবং উৎপাদনশীলতা দুটোই কিন্তু বেরিয়ে যায়, এবং কৃষকের কিন্তু আলটিমেট কিন্তু লাভবান কিন্তু হয়ে যায়। এছাড়া যে মিনিস্টার, এছাড়া ওই সময়ে 2023 সালে যেটা বললাম যে 2023 সালের জুন মাসে আমাদের মাননীয় উনি মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া, উনি কিন্তু তখন একটা ইনাগুরেট করেছিলেন, ঠিক আছে, একটা ইনাগুরেট করেছিলেন একটা অনুষ্ঠানে। সেটা হচ্ছে আপনারা জানেন যে ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া আছে, FAI, ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, সেই 23 সালে 59তম তাদের একটা অ্যানুয়াল মানে বার্ষিক তাদের একটা সেমিনার হয়েছিল। সেই বার্ষিক সেমিনারে মাননীয় মন্ত্রী 2023 সালে উনি 59তম ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার মিটিংয়ে, তো 23 সালে সেটা হচ্ছে ডিসেম্বর মাসে ছিল, 2023 সালে 6ই ডিসেম্বর এই সেমিনারটা হয়েছিল 59তম। তাতে উনি কিন্তু জোর দিয়েছিলেন কি, আমাদের ইউনিয়ন মিনিস্টার যে জিনিসগুলো হাইলাইটস যেগুলো করেছেন, যে PM প্রণাম যেগুলো স্কিম, যে ধরনের এফোর্টস আমাদের নেওয়ার কথা, সেগুলো কি না এইগুলো আমাদেরকে এনশিওর করার কথা উনি বারবার কিন্তু আবেদন করেছেন। এবং সেই কারণের জন্য আমাদের ভারতবর্ষের এতগুলো রাজ্য এবং তার সাথে সাথে যে এতগুলো কেন্দ্রশাসিত অঞ্চল আছে, প্রত্যেকে কিন্তু এই জায়গাগুলোর প্রতি সমান কিন্তু গুরুত্ব প্রদান করেছে, এবং এনশিওর করা হচ্ছে যে আমাদেরকে স্টেবল ফার্টিলাইজার যাতে অ্যাভেলেবিলিটি হয়। অর্থাৎ কৃষিকাজ করতে গিয়ে এখানে রাসায়নিক সারের যে প্রোডাকশান, তার ডিস্ট্রিবিউশন, যেমন রাসায়নিক সারের এদিকে কনজামশান আমাদেরকে যেমন কমাতে বলছে, সেই সাথে সাথে আমাদেরকে রাসায়নিক সারের বিকল্প হিসাবে যে অন্যান্য যে সারের ব্যবহার, লিকুইড সার বা বিভিন্ন প্রম থেকে শুরু করে অন্যান্য যে সারের কথা যেগুলো বলা হচ্ছে, সেই সারের যোগান বা তার মানে কী বলে, তার প্রোডাকশান যাতে কোনো কারণে যাতে খামতি না হয়, তাহলে 14 কোটি যেখানে ফার্মিং ফ্যামিলি আছে, যারা কৃষির সঙ্গে যুক্ত আছে, যাতে তারা তাতে কোনোভাবে যাতে বঞ্চিত না হয়, সেই জায়গাটা যেমন একটা এনশিওর করা। তার সাথে সাথে আমাদের কি না প্রমোট করতে হবে কি না সাস্টেনেবল এগ্রিকালচার, যেটা সুস্থায়ী কৃষি, যেটা আগামী দিনের আমাদের একটা ফিউচার কৃষির ক্ষেত্রে, আগামী দিনের মানে কি নেক্সট জেনারেশন আমরা কৃষি বলতে পারি সাস্টেনেবল এগ্রিকালচার। বর্তমানে যা প্রোডাকশন করছি, আগামী দিনেও ঠিক সেমন প্রোডাকশন বজায় থাকবে যদি আমরা এই জিনিসগুলো যদি স্টেবল অ্যাভেলেবিলিটি যদি এই জিনিসগুলো করতে পারি বা এই প্র্যাকটিসের মধ্যে যদি যেতে পারি, এবং তার সাথে সাথে কি না এই সুস্থায়ী কৃষি বা আগামী দিনে ফিউচার কৃষি সাস্টেনেবল এগ্রিকালচার করার জন্য আরও যে জিনিসগুলো আমাদেরকে এনশিওর করতে হবে, যার মাধ্যমে যেতে হবে, সেগুলো হচ্ছে ইনোভেটিভ টেকনোলজি আমাদেরকে নিতে হবে, আরও বেশি আমাদের প্রযুক্তি যেগুলো রিসেন্টলি ডেভেলপ হয়েছে, যেগুলো নিয়ে আজকে আলোচনা করছি, যে সাম্প্রতিক প্রযুক্তি, বিভিন্ন ধরনের ইনোভেটিভ প্রযুক্তি বেরিয়েছে, যে প্রযুক্তির হাত ধরে আমাদের আগামী দিনে কৃষিকে নিয়ে যেতে হবে। যেমন কি যে ন্যানো ফার্টিলাইজার, যেটা বললাম যে ন্যানো টেকনোলজি,
যে ন্যানো পার্টিকেলস, যেমন ধরুন আছে ন্যানো ডিএপি, ন্যানো ইউরিয়া এবং ন্যানো আরও ধরনের যত পার্টিকেলস, যত সার আছে, লিকুইড সার আছে, সেগুলোর দিকে আমাদেরকে ব্যবহার বাড়াতে হবে। আজকাল আপনারা জানেন যে স্টেশনে, আপনারা দেখুন স্টেশনে যাবেন যে ন্যানো ইউরিয়া বা ন্যানো ফার্টিলাইজারের অ্যাডভার্টাইজমেন্ট চলছে, ইফকো থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের কোম্পানি আছে যারা ন্যানো এই টেকনোলজি ব্যবহার করে এগুলো ব্যবহার করছে এবং এগুলো অত্যন্ত এফেক্টিভ এবং এগুলো মানে কি বলা যায় যে রাসায়নিক সারের ইকুইভ্যালেন্ট বা তার থেকে আরও বেশি কার্যকরী। তো সুতরাং রাসায়নিক সার নির্ভরতা করার কোনো আমাদেরকে প্রয়োজন নেই। আমরা এই ন্যানো টেকনোলজি আমরা ব্যবহার করতে পারি, ন্যানো ফার্টিলাইজার থেকে শুরু করে বিভিন্ন ধরনের। এবং আরও একটা জিনিস জানেন যে এগুলো স্প্রেয়ের ক্ষেত্রে যে ন্যানো অর্থাৎ মেকিং ড্রোন স্প্রেয়িং যে সার্ভিসগুলো আছে এগুলো আরও বেশি অ্যাক্সেসেবল হচ্ছে। ইদানিং তো ড্রোনের মাধ্যমে এই যেহেতু তরল ফার্টিলাইজার বলছি বা ন্যানো ফার্টিলাইজার বলছি, এগুলো তো স্প্রেয়ের ক্ষেত্রে তো ব্যাপার আছে, গাছের তো বিভিন্ন সময় এদেরকে স্প্রে করতে হবে, তার জন্য ড্রোন টেকনোলজি চলে আসছে এবং এটার অ্যাক্সেসেবল হয়ে যাচ্ছে, মানে বিভিন্ন জায়গায় আপনি সহজে পেতে পারছেন। এবং এই স্কিমগুলো কি, এই ড্রোন নেওয়ার জন্য যে স্কিমগুলো আছে, যেমন কি নমো ড্রোন দিদি বলে আছে, আপনারা শুনে থাকবেন নমো ড্রোন দিদি, NAMO, নমো ড্রোন দিদি। এবং এই প্রকল্পের মাধ্যমে আপনারা জানবেন যে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় মানে ফ্রিতে বা এই প্রকল্পের মাধ্যমে দিদিদেরকে, মহিলাদেরকে ড্রোন তাদেরকে হাতে প্রদান করে তাদেরকে এই ড্রোনের জন্য তাদেরকে উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যার ফলে মহিলারাও কৃষির ক্ষেত্রে তারা সমানভাবে এগিয়ে চলে আসে ড্রোন টেকনোলজি নিয়ে ফর স্প্রেইং অফ ফার্টিলাইজার। শুধুমাত্র রাসায়নিক সার স্প্রে নয়, আপনারা জানবেন যে এই ড্রোন টেকনোলজির মাধ্যমে আপনার 1 বিঘা জমিতে স্প্রে করার জন্য মাত্র খরচা হবে কত, 150 থেকে 200 টাকা। 1 বিঘা জমিতে আপনার খরচার জন্য স্প্রে করতে হবে মাত্র 150 থেকে 200 টাকা, মাত্র 10 থেকে 10 মিনিটে বা 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনার 1 বিঘা জমিতে আপনার স্প্রে হয়ে যাবে। আপনি ভাবুন 1 একর জমিতে হয়তো স্প্রে করতে দেখবেন এরকম ম্যাক্সিমাম হয়তো 15 মিনিট বা 20 মিনিটের মধ্যে হয়ে যাবে, ঠিক আছে। তো সুতরাং এই ড্রোনের মাধ্যমে যেখানে আমাদের স্প্রে করা নিয়ে যেখানে একটা লেবার ক্রাইসিস হয়ে যাচ্ছে, তো সুতরাং এই ড্রোন টেকনোলজি বা নমো ড্রোন দিদি আগামী দিনে এটা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এবং বিভিন্ন রাজ্যেও এ নিয়ে চলছে। এবং সুতরাং আগামী দিনে আমাদের কৃষির ক্ষেত্রে বা এই যে PM প্রণাম যে স্কিমটা এবং তার যা রিসেন্ট ডেভেলপমেন্ট সেটা নিয়ে আলোচনা হলো এবং আগামী দিনে কৃষির ক্ষেত্রে এগুলো খুবই কার্যকরী এবং এরই হাত ধরে কিন্তু আমাদের সাস্টেনেবল এগ্রিকালচার কিন্তু আগামী দিনে কিন্তু এগিয়ে যাবে। নমস্কার সবাইকে, ধন্যবাদ। এতক্ষণ শুনছিলেন কৃষি সংক্রান্ত বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স ফার্টিলাইজার্স ও কেমিক্যালস লিমিটেডের প্রস্তুতি, কৃষক ভাই ও বন্ধুর জন্য কৃষিক্ষেত্রে বিশেষ বার্তা। এই ধরনের অনুষ্ঠান আরও শুনতে কানে রাখুন বেতার বিদ্যাসাগর 90.8 FM, ঠিক বেলা 1টায়।